আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের অসীম গুণিত ধারা সমষ্টি থেকে আলোচনা করব। তো অসীম গুণিত ধারা সমষ্টি সম্পর্কিত যে আলোচনাটি আছে সেই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এখানে বলা হয়েছিল যে কোনো গুণিত ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r equals to not 1 হলে, তো r is equals to not 1 কেন, এই ধারণাটি নেওয়ার জন্য আমরা আগেকার দিকে ফিরে যাব। আমরা আগে একটি জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে Sn মানে হচ্ছে a into 1 minus r to the power n divided by 1 minus r। তো বন্ধুরা, এটা হচ্ছে গুণিত ধারার সমষ্টি। কিন্তু বন্ধুরা, আমরা যদি এখানে 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ না করে 2 নম্বর থেকে 1 বিয়োগ করতাম, তাহলে কি হতো? তাহলে আমরা পেতাম r Sn minus Sn equals to, তখন এখানে পেতাম যে আগে হতো arn উপরের পদ মাইনাস এটা থাকতো নিচে, তাহলে এটা হতো a এখানে। তখন আমাদের কি হতো যে Sn টা যদি আমরা কমন নিতাম, তাহলে Sn into r minus 1 equals to, এখানে যদি আমরা a কমন নিতাম তাহলে তো r to the power n minus 1, অর্থাৎ এটা পেলাম। এখন যদি আমরা Sn এর মান চাইতাম তাহলে তো Sn equals to a into r to the power n minus 1, আর এই যে 1 r minus 1 এটা কিন্তু ডান পাশে ভাগ হয়ে যাবে r minus 1। তার মানে আমাদের Sn এর মানটা এরকমও হতে পারতো, আবার এরকমও হতে পারে। সো a ইনটু, দেখুন এখানে 1 আগে, এখানে 1 পরে, এখানে r to the power n টা পরে, এখানে r to the power n টা আগে, বা r আগে পড়ে। তো এখানে 1 এর সঙ্গে r এর একটি সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। যদি 1 আগে হয় তাহলে r পরে হয়, আর r যদি আগে হয় তাহলে 1 পরে হয়। সো বন্ধুরা, এটা কেন? এই ধারাটার মানটা মূলত নির্ভর করে কার উপরে? এই প্রত্যেকটি পদের মানটা মূলত নির্ভর করে r এর উপরে। r কতটুকু হবে বা r কতটুকু বাড়বে সেটার উপরে ভিত্তি করে কিন্তু প্রত্যেকটা পদ সৃষ্টি হবে। এবং এই r এর মানটা যদি আমাদের 1 হয় তাহলে কিন্তু এখানে আর গুণিত ধারা বলে কিছু থাকে না। তখন কি পাবো? শুধু এখানে a থাকবে, পরের পদটি হবে আবারও r into 1 মানে a। এখানে যদি আমরা 1 বসাই r এর জায়গাতে, তাহলে দেখুন 1 স্কয়ার মানে 1, দ্যাট ইজ a। তার মানে এইখানে এর বিশেষত্ব বলে কোনো কিছু আর থাকলো না, সব কিন্তু হচ্ছে a যোগ a যোগ a। তখন কিন্তু এটা হচ্ছে গুণোত্তর ধারা হচ্ছে না, তখন এটা হচ্ছে একটা ধ্রুবক পদের সমষ্টি। সো যেহেতু r এর মানটা উপরে নির্ভর করতেছে যে এই ধারাটি আসলে গুণোত্তর ধারা হবে কি হবে না, তাহলে এখানে r টা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্ট। এই কারণে r এর মানটা কত হতে পারে? তো r এর মানটা বিভিন্ন মানই হতে পারে। এখানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে তার মানটা যে কোনো কিছুই আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই ভাগফলটা কিন্তু আমাদের একটি দশমিক ভগ্নাংশ আসতে পারে, বা একটি পূর্ণ সংখ্যা আসতে পারে। তো বিভিন্ন ধরনের মান কিন্তু এখানে আসতে পারে। তো বন্ধুরা, আর এর মানের উপরে ডিপেন্ডস করে আমরা এটা বলতে পারি যে আমাদের এখানকার এই গুণোত্তর ধারাটি কেমন হবে। তো গুণোত্তর ধারাটির যখন আর এর মানের উপর নির্ভর করে, তাহলে এই গুণোত্তর ধারার সমষ্টিও নিশ্চয়ই আর এর মানের উপর নির্ভর করবে। তাহলে গুণোত্তর ধারার মানের উপর মানটাও যখন আর এর উপর নির্ভর করবে, তখন আমরা বুঝতে পারবো যে আর এর মানটা আসলে একের চাইতে, যেহেতু এক দেওয়া যাচ্ছে না, এক দিলে কি হচ্ছে না, এখানে গুণোত্তর ধারাটির আর গুণোত্তর ধারা থাকতেছে না। সো আমরা বিশেষত হিসেবে বলতে পারি যে এখানে আর এর মানটা এক দেওয়া যাবে না। তাহলে আর এর মান এক না দিলে অবশ্যই আর এর মান হয়তো একের চাইতে ছোট দিতে হবে, বা একের চাইতে বড় দিতে হতে পারে। তো আর এর মানটা আসলে একের চাইতে বড় বা একের চাইতে ছোট দিয়ে আমরা কিভাবে হিসাবটা করব সেটা একটু দেখি। আমাদের বইতে আছে অসীম গুণোত্তর ধারার সমষ্টি। কোন গুণোত্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r equals to not 1 হলে, দেখুন r equals to not 1 কেন বলা হয়েছে? এই কারণে বলা হয়েছে আর এর মানটা এক দেওয়া যাবে না। আর এর মানটা এক হতে পারবে না এই কারণে যে আর এর মান যদি এক হয় তাহলে এই গুণোত্তর ধারাটি আর গুণোত্তর ধারা থাকবে না। সো আর এর মানটা এখানে এক দেওয়া যাবে না। তো তাহলে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা যেটা দেখলাম, Sn equals to a plus ar plus ar square plus ar cube, এভাবে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে a into 1 minus r to the power n divided by 1 minus r, অথবা a into r to the power n minus 1 divided by r minus 1। তো এক্ষেত্রে এই ভ্যালুটা আসছে মূলত আমাদের r এর ভ্যালুর উপরে নির্ভর করে। r যদি আমাদের একের চাইতে বড় হয় তাহলে আমাদের r টা আগে থাকবে, অর্থাৎ r এর মানটা যদি একের চাইতে বড় বলতে r is greater than 1, তার মানে r এর মানটা হচ্ছে একের চাইতে বড় বলতে কারা, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, বা যে কোনো ভ্যালুই হতে পারে। তার জন্য আমাদের সূত্রটা প্রযোজ্য হচ্ছে এই ডান পাশেরটি। আর যদি r এর মানটা আমরা একের চাইতে ছোট দেই, দ্যাট ইজ r বড়, r এর মানটা যদি একের চাইতে ছোট হয়, দেখি এক বড় এবং r ছোট, তাহলে আমাদের কিন্তু এক আগে থাকবে, একটা আগে থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা হচ্ছে এইটা। সো এখানে সমষ্টিটা মূলত আর এর মানের উপর নির্ভর করতেছে। সো আর এর মানটা একের সাথে বড় হলে একরকম হবে, আর এর সাথে ছোট হলে আর একরকম হবে।
এখন যদি এই সাধারণ অনুপাতের মান আর 1 হওয়া সম্ভব না, এখানে এটা অলরেডি আমরা আলোচনা করে ফেললাম। তো বন্ধুরা, ধারাটির যদি পদ সংখ্যা অসীম হয় তাহলে কি হবে? এই ধারাটির পদ সংখ্যা যদি আমরা অসীম নিই, তাহলে অসীম ধারার ক্ষেত্রে এর সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আলাদাভাবে কিছু ভাবতে হবে কিনা সেটা আমরা অনুসন্ধান করব। তো আসলে ধারাটি কখন অসীম হবে? ধারাটি অসীম হবে তখনই যে এই যে এখানে কিন্তু n সংখ্যক পদ ছিল, আমরা যদি এর সঙ্গে আরো কিছু পদ যোগ করে দিই তাহলেই সেই ধারাটা হবে অসীম। এবং n এর মান অসীম হলেও ধারাটি কিন্তু অসীম হবে। অর্থাৎ আমরা যদি এখানে n এর জায়গাতে যত ভ্যালু বাড়াবো তত কিন্তু আমাদের এই পদটা আরো ডান দিকে সরতে থাকবে। তাহলে সে অবস্থায় আমরা এই যে দেখুন, এই যে প্লাস ডট ডট দিয়ে দেওয়া হয়েছে, মানটা তখন অসীম হবে। তো এখন বলো যে এই ধারাটির সমষ্টি কত হবে? এই ধারাটির সমষ্টি আসলে আর এর মানের উপরে নির্ভর করবে। ওই যে বলছিলাম আর এর ভ্যালুটা কত হবে তার উপরেই নির্ভর করবে যে আসলে এর পদগুলো কতটুকু পরিমাণে বাড়তেছে। যেহেতু আর এর মানের উপরে তার পদ বৃদ্ধির পরিমাণ নির্ভর করবে, তেমনি আর এর মানের উপরেই ডিপেন্ডস করবে যে এখানে এই সমস্ত পদগুলোকে যোগ করলে তার মানটা কত হবে। তো বন্ধুরা, চিন্তা করে দেখো যে আর এর মানটা আসলে এখানে আমাদের কত হতে পারে। তো আমরা আগেই বলেছিলাম যে আর এর মানটা কিন্তু 1 হওয়া যাবে না। তাহলে আর এর মান যদি 1 এর সমান আমরা না দিতে পারি, আমরা একটু অন্যভাবে ফিল করি। আমরা যদি একটা সংখ্যা রেখা বিবেচনা করি, এই সংখ্যা রেখাতে আমরা দেখতে পাচ্ছি যে শূন্যর ডান দিকে আছে ধনাত্মক সংখ্যা এবং বাম দিকে আছে ঋণাত্মক সংখ্যা। এখানে আমাদের একটা কথা হচ্ছে, আমরা কিন্তু আর এর মানটা 1 হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ আর এর মান 1 দিলে এক্ষেত্রে আমাদের গুণোত্তর ধারাটি আর গুণোত্তর থাকে না, কারণ সবগুলো তখন হয়ে যায় আর এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, অথবা এদের মধ্যে যে ভগ্নাংশগুলো আছে তারাও হতে পারে বাস্তব সংখ্যার। আবার সেগুলো কিন্তু ধনাত্মক এবং হচ্ছে 1 এর চাইতে বড়। আবার একইভাবে আর এর মানটা আমরা ঋণাত্মক গুলোকে ব্যবহার করতে পারি, দ্যাট ইজ ঋণাত্মক গুলো এবং সেগুলো কিন্তু 1 এর চাইতে ছোট যারা তাদেরকে ব্যবহার করতে পারি। তাহলে 1 এর চাইতে ছোট যারা তাদের সবাইকে আমরা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এখন এখানে আমরা একটু ভালো করে মনোযোগ দিব। সেটা যদি দেখুন আর ধনাত্মক এবং ঋণাত্মক যখন দুটোকেই প্রকাশ করা হয় তখন আমরা তাকে বলি পরম মান। তো আর ধনাত্মক এবং ঋণাত্মক হলে তাকে আমরা বলি মডুলাস আর, অর্থাৎ এটা আমরা মডুলাস আর দ্বারা প্রকাশ করি। তো এক্ষেত্রে যেহেতু এই মডুলাস আর ধনাত্মক এবং ঋণাত্মকের সম্পর্কটা 1 এর সাথে বড় এবং 1 এর সাথে ছোট দুটার সাথে সম্পর্কিত, তাহলে আমরা একবার বড়র সাথে সম্পর্কিত করবো। যে কার সম্পর্ক মডুলাসের? মডুলাস আর এর সম্পর্ক হচ্ছে 1 এর সাথে। তাহলে এবার বলা হচ্ছে 1 এর সাথে বড়। যখন মডুলাস অফ আর অর্থাৎ আরটা ধনাত্মক এবং 1 এর সাথে বড় হয় তখন হচ্ছে এইরকম হয়, মানে আর ধনাত্মক এবং ঋণাত্মক এবং সেটা 1 এর চাইতে বড়, তখন হচ্ছে মডুলাস আর ইজ গ্রেটার দেন 1। আবার আরেকটা হতে পারে, সেটা হচ্ছে এই আর ধনাত্মক এবং ঋণাত্মক ঠিক আছে, কিন্তু তখন যখন একে অপেক্ষা ছোট হয়, আর তখন একে অপেক্ষা ছোট হয় তখন হয় মডুলাস আর ইজ লেস দেন 1। তো এই দুই ধরনের কেসে আমাদের কি কি হচ্ছে আমরা একটু দেখব। বন্ধুরা, এক্ষেত্রে মডুলাস আর ইজ গ্রেটার দেন 1 মানে কি, আরটা একবার ধনাত্মক বিবেচনা করবো একবার ঋণাত্মক বিবেচনা করব। তো দেখুন আর ইজ গ্রেটার দেন 1 অর্থাৎ আর ধনাত্মক হলে প্লাস আরটা প্লাস, আবার আর যদি ঋণাত্মক ধরি তাহলে হবে মাইনাস আর। তাহলে আর ধনাত্মক হলে আর পজিটিভ, আর আর যদি ঋণাত্মক হয় তাহলে হবে আর নেগেটিভ। দেখুন গ্রেটার দেন 1 গ্রেটার দেন 1 ঠিকই আছে। এখন আমরা যদি আর ইজ গ্রেটার দেন 1, এখানে তো যা আছে তাই থাকবে, কিন্তু এই যে মাইনাস আর, আমাদের ভ্যালুটা যেহেতু আর এর সাথে সম্পর্কিত, আমরা কিন্তু মাইনাস আর এর কোনো ভ্যালু বসাবো না, আমাদের ভ্যালু বসাতে হবে শুধু আর এর। মাইনাস আর বলে কোনো কথা এখানে থাকবে না। তাহলে মাইনাসটাকে এখানে ভ্যানিশ করব। তাহলে মাইনাস ভ্যানিশ করার বুদ্ধিটা হচ্ছে যে বাম পাশে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। যেহেতু এখানে এই পক্ষের বাম পাশে মাইনাস গুণ করেছি তাহলে ডান পাশটাতেও একটা মাইনাস গুণ করতে হবে। সো সেক্ষেত্রে কি হবে, বাম পাশের ভ্যালুটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু এই চিহ্নটা ততক্ষণে ঘুরে যাবে। যেহেতু বিপরীত চিহ্ন দ্বারা গুণ করা হয়েছে তাহলে চিহ্নটাও বিপরীত দিকে ঘুরে যাবে। তাহলে দেখুন চিহ্নটা এখন এই দিকে যাবে, অর্থাৎ আর ইজ লেস দেন হবে -1। তার মানে আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমরা পাচ্ছি আর ইজ গ্রেটার দেন 1 হতে পারে অথবা আর ইজ লেস দেন -1 হতে পারে। তাহলে কি আর ইজ গ্রেটার দেন 1 বলতে এখান থেকে তো এরা সবাই, কিন্তু যখনই -1 এর চাইতে ছোট হবে তাহলে দেখুন এখান থেকে এই সংখ্যাগুলো বুঝাবে, -1 এর চাইতে ছোট বলে এদেরকে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো কেমন আসতে পারে সেটা আমরা দেখব। তার আগে আরেকটু জিনিস দেখে নিই। তো বন্ধুরা, এই যখন লেস দেন 1 হবে তখন কি হবে, লেস দেন 1 তো থাকবে, অথবা আমাদের মাইনাস আর ইজ লেস দেন 1 হবে। সেক্ষেত্রে মাইনাস আর ইজ লেস দেন 1, একইভাবে আমরা মাইনাস দ্বারা গুণ করলে এখানে চিহ্নটা বদলে যাবে, তখন হবে আর ইজ গ্রেটার দেন -1। এখন যদি আমরা এখান থেকে আমরা আর ইজ গ্রেটার দেন 1 এবং আর ইজ লেস দেন -1 বিবেচনা করি তাহলে কি হতে পারে এখানকার আমাদের ধারাটি। দেখুন আমাদের ধারার সমষ্টিটি ছিল হচ্ছে a ইজ গ্রেটার দেন
a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস আর। তো এক্ষেত্রে ফ্যাক্টটা হচ্ছে r নিয়ে। n কিন্তু আমাদের কোথায় যাবে, n এর মানটা অসীম হবে। n টা কত দূর পর্যন্ত যাবে, n মানে হচ্ছে এখানে আমার পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা অসীমের দিকে যাবে। n এর মানটা আমাদের অসীম হতে পারে, মানে বিশাল বড় আকারের কোনো সংখ্যা হতে পারে। কিন্তু r এর ভ্যালুটা আমরা যদি 1 দিই, তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তো বন্ধুরা 1 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কিন্তু অনির্ণেয় আকার। আমরা যদি কোনো সংখ্যার উপরে যখন ইনফিনিটি হয় সেটা হয় অনির্ণেয় আকার, এটার কোনো মান পাওয়া যায় না। এটার মান কত হবে এটা কিন্তু নির্ণয় করা যায় না। তার মানে r is greater than 1 যখন দিচ্ছি, তাহলে r এর মানটা যদি 1 দিই, 1 টু দি পাওয়ার যখন n সংখ্যক মানে অসীম সংখ্যক আমরা পদ বিবেচনা করব, তখন কিন্তু এটার মান কিন্তু নির্ণয় করা যাবে না। যদি -1 হয় সেক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, যে nটাকে যদি আমরা অসীম পর্যন্ত নিয়ে যাই সেক্ষেত্রেও মানটা কিন্তু নির্ণয় করা যাবে না। এর কারণটাকে একটু দেখাই, যে আমরা তো nটাকে অসীম পর্যন্ত বৃদ্ধি করতেছি, কিন্তু এখানে যদি আমরা r এর মানটা 1 এর সাথে বড় বলতে 2 দেই, তাহলে ধরুন r এর মানটা 2 এবং n 2 টু দি পাওয়ার n, nটাকে আমরা কত ধরতে পারি, ধরুন n এর মানটা আমরা 100 পদ পর্যন্ত বৃদ্ধি করতেছি। সাপোজ আমাদের n মানে তো অসীম, অসীম বলতে কি, আমরা যদি একটা বড় পদ বিবেচনা করি তাহলে হচ্ছে কি 100 পদ, ধরলাম যে 100তম পদ, তাহলে 2 টু দি পাওয়ার 100 মানে কত, এখানে কিন্তু বিশাল বড় একটা সংখ্যা আমরা এখানে পাবো। তো যদি সেটা অসীমের দিকে যায় তাহলে কিন্তু এই সংখ্যাটা কিন্তু বিশাল বড় আকার ধারণ করবে, যেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে এটা যদি বিশাল বড় আকার ধারণ করে যাকে নির্ণয় করা যায় না, তাহলে কিন্তু আমাদের এই সমষ্টির মানটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। তার মানে r is greater than 1 হলে এই অসীম ধারার মানটা নির্ণয় করা যাবে না। আবার যখন -1 দিব সেক্ষেত্রে কি হবে, -1 দিলেও একই ঘটনাটাই ঘটবে। আমরা একটু দেখি, যদি এখানে -1 দিই, তার উপরে পাওয়ার ধরুন 100 দিলাম, তো বন্ধুরা আমরা জানি মাইনাসের উপরে পাওয়ার জোর হলে মাইনাসটা প্লাস হয়ে যায়। যাই হোক, মাইনাসটা কিন্তু চলে গেল, কিন্তু যদি 1 না দিয়ে 2 দিই, তাহলে 2 টু দি পাওয়ার 100, অর্থাৎ মাইনাসটা কিন্তু এখন নট ফ্যাক্ট, মাইনাসটা প্লাস হয়ে গেছে পাওয়ারের কারণে, কিন্তু 2 টু দি পাওয়ার 100 মানে আবারও বিশাল একটা সংখ্যা। তার মানে এক্ষেত্রেও কিন্তু আবারও আনডিটারমিনেট ফর্মে অর্থাৎ অনির্ণয় আকারে যাচ্ছে। তার মানে আমরা r এর মানটা 1 এর চাইতে বড় যে কোনো সংখ্যা এখান থেকে চয়েস করি না কেন, সেটা কিন্তু অনির্ণেয় হবে, নির্ণয় করা যাবে না। আবার যদি 1 এর চাইতে ছোট অর্থাৎ -1 এর চাইতে ছোট নির্ণয় করি, তাহলে -1 এর চাইতে ছোট বলতে এই দিকে যত সংখ্যা আছে সব, তাদেরকে দিলেও আমরা মান নির্ণয় করতে পারবো না। অর্থাৎ এক্ষেত্রে অসীম ধারার সমষ্টির কোনো এক্সাক্ট ভ্যালু আমরা পাবো না, মান আমরা পাবো না। এক্ষেত্রে অনেক ধরনের ভ্যালু আসতে পারে। তো এখন আমরা বিবেচনা করব যে এখানে যে অংশটুকু আছে এটা থেকে একটু ভাবি। দেখুন এখানে বলা হচ্ছে যে r is less than 1, অর্থাৎ r এর ভ্যালুটা 1 এর সাথে ছোট হতে পারে, আবার -1 এর সাথে r এর ভ্যালু বড় হতে পারে। দুটাকে যদি আমরা কম্বাইন করি এখান থেকে, তাহলে আমরা লিখতে পারি যে -1 এর সাথে r বড় এবং r এর সাথে 1 বড়। তাহলে আমরা এখানে লিখব -1 এর সাথে r বড় এবং r এর সাথে 1 বড়। তার মানে r এর ভ্যালুটা সর্বনিম্ন -1 বলতে এই যে এখানে r এর ভ্যালুটা এখান থেকে শুরু, সর্বনিম্ন এখান থেকে, আর -1 এর সাথে বড় হবে r এর মান, তার মানে ডান দিকের ভ্যালুগুলো সবাই হবে এবং 1 এর সাথে ছোট হবে। দেখুন 1 কিন্তু এখানে ছিল, তো 1 থেকে এই পর্যন্ত, তার মানে এইটুকু ভ্যালুর জন্য আমরা কি করব সেটা একটু দেখব। তো এই বর্ণনাটা আমাদের বইতে দেওয়া আছে, চলুন বন্ধুরা আমরা একটু বইতে দেখি। এখন এই যে দেখুন মডুলাস r is less than 1, that is মডুলাস r is less than 1 এর ক্যালকুলেশন তো আমরা দেখলাম, -1 is less than r is less than 1। তো সেক্ষেত্রে এই যে যখন r এর ভ্যালুটা আমাদের -1 থেকে 1 এর ভিতরে থাকে, তার মানে কি -1 থেকে 1 বলতে আমাদের মাঝখানে ছিল 0, এখানে ছিল 1 এবং এখানে ছিল -1। তো বন্ধুরা 0 এর সাথে ছোট কিন্তু হাফ হতে পারে, দ্যাট ইজ -হাফ। আবার 1 এর সাথে ছোট হলেও কিন্তু হাফ হতে পারে। তাহলে আমরা যেহেতু 1 এর সাথে ছোট এবং -1 এর সাথে বড় দিতে চাচ্ছি, তাহলে সেটা আমরা +1 বা +হাফ বা -হাফ দিতে পারি, বা এর মধ্যে যে কোনো সংখ্যা দিতে পারি। তাহলে r এর মানটা যদি আমরা হাফ বিবেচনা করি তাহলে কি হতে পারে, দেখুন r টু দি পাওয়ার n কত হবে, r টু দি পাওয়ার n তখন হবে, দেখুন r এর মান যদি আমরা r স্কয়ার দিই, r এর ভ্যালু যদি আমরা r স্কয়ার দিই, অর্থাৎ a * 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r ছিল। তো এই যে r টু দি পাওয়ার n কত হচ্ছে, যে যখন আমরা r এর ভ্যালুটা হাফ দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে হাফ টু দি পাওয়ার n এর ভ্যালুটা কত, n যদি আমরা 2তম পদ বিবেচনা করি তাহলে হাফের উপরে স্কয়ার হবে, দ্যাট ইজ r এর উপরে স্কয়ার এবং হাফের উপরে স্কয়ার, দ্যাট ইজ মানটা হচ্ছে 1/4। যদি r এর উপরে আমরা কিউব বিবেচনা করি তাহলে হাফ টু দি পাওয়ার কিউব,
মানে হচ্ছে 1/8। এবার আমরা লক্ষ্য করি যে আর এর ভ্যালুটা মানে n এর ভ্যালুটা যত বাড়াচ্ছি, n এর ভ্যালুগুলো 2 3 4 তত আমাদের ভ্যালুটা কিন্তু কমতেছে। দেখুন 1/4 বলতে আমরা বলতে পারি 0.25, আর 1/8 বলতে আমরা বলতে পারি 0.125। তাহলে দেখুন এখানে ভ্যালুটা কিন্তু অনেক কমে গেছে। এভাবে যখন আমরা আরো পাওয়ার মানে n এর ভ্যালুটাকে বাড়াবো অসীম পর্যন্ত, ততক্ষণ আমাদের এই ভ্যালুটা খুবই ক্ষুদ্র আসবে, খুবই ছোট হয়ে যাবে। তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে n এর মান যতই বাড়ছে r টু দি পাওয়ার n এর মান ততই কমছে। তাহলে r এর মানটা যদি আমরা যাই দিই না কেন, হাফ, এখানে হাফ বিবেচনা করেছিলাম, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে n এর মান যতই বাড়াচ্ছি আমাদের এখানে r এর মানটা ততই কমে যাচ্ছে। যে বলতে পারি যে তখন n এর মান বৃদ্ধি পেয়ে অসীম হলে, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি হলে, n যদি অসীমের দিকে যায়, তাহলে r টু দি পাওয়ার n অর্থাৎ মডুলাস r টু দি পাওয়ার n এর মান ক্রমশ হ্রাস পেয়ে শূন্যের কাছাকাছি হবে। তখন ধারাটির সমষ্টি হবে Sn সমান সমান a into 1 - r টু দি পাওয়ার n divided by 1 - r। আর এটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারবো, যে a divided by 1 - r। এটা কেমন করে হলো? দেখুন এখানে এটাকে যদি আমরা মানে আরো বিস্তার করে ফেলি, তাহলে হচ্ছে a, প্রথমে 1 এর সাথে গুণ করলে হবে a into 1, আর মাইনাস a যদি আমরা r টু দি পাওয়ার n এর সাথে গুণ করি তাহলে হবে a r টু দি পাওয়ার n, তার নিচে হচ্ছে 1 - r। বন্ধুরা এটাকে যদি আমরা আরো বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আমরা পাবো যে a divided by 1 - r, a divided by 1 - r minus a r to the power n divided by 1 - r, অর্থাৎ এখান থেকে এটা সেপারেট হয়ে যাবে, এইটুকু আলাদা হবে আবার এইটুকু আলাদা হয়ে যাবে। তো এক্ষেত্রে যেহেতু r এর ভ্যালুটা আমাদের 0 হয়ে যাচ্ছে, এখানে আমরা 0টা বসাতে পারি, r টু দি পাওয়ার n এর ভ্যালু 0 বসালে এটা কিন্তু পুরোটাই 0 হয়ে যাবে, শুধু থাকবে এইটুকু। তাহলে আমরা বলতে পারি যে Sn সমান সমান হচ্ছে a divided by 1 - r। এটা হচ্ছে আমাদের কখন, যখন n এর ভ্যালু অসীম সংখ্যক পদ হয়। তো আমরা তখন লিখবো যে s ইনফিনিটি মানে অসীম সমষ্টি সমান সমান a divided by 1 - r। তো বন্ধুরা যখন r is greater than 1 অর্থাৎ r is greater than 1 হয় অথবা r is less than -1 হয়, তখন কি হয়, তখন n এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে r টু দি পাওয়ার n এর মানও ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। যখন n এর মান বৃদ্ধি পায় তখন আমাদের r টু দি পাওয়ার n এর মানও ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে, এবং তখন কোনো নির্দিষ্ট মান পাওয়া যাবে না। এক্ষেত্রে ধারাটির কোনো সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়। তো বন্ধুরা এক্ষেত্রে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অসীম সংখ্যক ধারার সমষ্টি অর্থাৎ অসীম গুণোত্তর ধারার সমষ্টি হচ্ছে s ইনফিনিটি সমান সমান a divided by 1 - r, যেখানে a হচ্ছে ওই ধারাটির প্রথম পদ এবং r হচ্ছে তার সাধারণ অনুপাত। এবং লক্ষ্য রাখতে হবে সাধারণ অনুপাতের মান যেন -1 থেকে 1 এর মধ্যে থাকে, সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন -1।